প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কনজাম্পশন ফাংশন অর্থাৎ ভোগ অপেক্ষকের চতুর্থ ক্লাস করব। ইতিপূর্বে আমরা যে ভোগ অপেক্ষকের নির্ধারকসমূহ প্রান্তিক ভোগ প্রবণতা, গড় ভোগ প্রবণতা, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা একটি স্বল্পকালীন ভোগ অপেক্ষক কিভাবে অঙ্কন করা যায় সেই বিষয়ে আমরা আলোচনা সীমাবদ্ধ রাখব। আমরা জানি স্বল্পকালীন ভোগ সমীকরণ হচ্ছে C = A + BY। এই স্বল্পকালীন ভোগ অপেক্ষকের দুটি অংশ আছে যা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। একটা হচ্ছে A, এটা হচ্ছে স্বয়ম্ভূত ভোগ, আর একটা হচ্ছে BY, এটা হচ্ছে প্ররোচিত ভোগ, ইনডিউসড কনজাম্পশন, প্ররোচিত ভোগ। এই দুটো অংশ নিয়ে আমাদের স্বল্পকালীন ভোগ অপেক্ষক C = A + BY হয়েছে। আমরা জানি এই স্বয়ম্ভূত ভোগ আয়ের উপর নির্ভরশীল নয়, আর প্ররোচিত ভোগ কার উপর নির্ভরশীল? আয়ের উপর নির্ভরশীল। আয় বৃদ্ধি পেলে প্ররোচিত ভোগ বৃদ্ধি পায়, আবার আয় হ্রাস পেলে প্ররোচিত ভোগ হ্রাস পায়। এখন আমি লম্ব অক্ষ আর ভূমি অক্ষ আঁকলাম। ভূমি অক্ষে আমি আয় ধরেছি, Y প্রতীক দ্বারা প্রকাশ করা হয়েছে, আর লম্ব অক্ষে আমি ভোগ ধরেছি যা C প্রতীক দ্বারা প্রকাশ করা হয়েছে। যেহেতু স্বয়ম্ভূত ভোগ এটা আয়ের উপর নির্ভরশীল নয়, অতএব এই স্বয়ম্ভূত ভোগকে আমি এইভাবে ভূমি সমান্তরাল একটি রেখা, যেটার আমি নাম দিলাম AK দ্বারা প্রকাশ করা যায়। এই AK রেখা প্রকাশ করে স্বয়ম্ভূত ভোগ আয়ের উপর নির্ভরশীল নয়। আমরা যদি এই ভোগ সমীকরণে Y = 0 লিখি, Y = 0 লিখি, তাহলে ভোগ C = কত হবে? A হবে। তাহলে আমরা লক্ষ্য করে দেখতে পারি এখানে Y 0, ভোগের পরিমাণ হচ্ছে কত? A। আয় শূন্য অবস্থায় ভোগের পরিমাণ A। এরপরে যদি আমার আয় যদি বেড়ে OY1 হয়,
তাহলে আমার স্বয়ংভূত ভোগের পরিমাণ হচ্ছে E1 Y1। আয় যদি বেড়ে OY2 হয়, আমার স্বয়ংভূত ভোগের পরিমাণ হচ্ছে E2 Y2। আয় যদি বেড়ে OY3 হয়, আমার স্বয়ংভূত ভোগের পরিমাণ হচ্ছে E3 Y3। লক্ষ্য করার বিষয় যে ও এ মানে আয় শূন্য অবস্থায় ভোগ, OY1 আয়ে ভোগ E1 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 Y1, OY2 আয়ে ভোগ E2 Y2 সমান E3 Y3। এটাকে সংক্ষেপে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? এ দ্বারা প্রকাশ করতে পারি। অর্থাৎ এই স্বয়ংভূত ভোগটা যে কোনো আয় স্তরে, আয় শূন্য হলেও যা, OY1 হলে E1 Y1, OY2 হলে E2 Y2, OY3 হলে E3 Y3। অর্থাৎ এই ভোগটা আয়ের উপর নির্ভরশীল নয়, যে কোনো আয় স্তরে এটার মান হচ্ছে এ, সবগুলা সমান। এই জন্য স্বয়ংভূত ভোগরেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়। এখন এই যে প্ররোচিত ভোগ BY, CI = BY, এখানে যদি আয় যদি বৃদ্ধি পায় তাহলে এই BYটা বাড়বে, আর এইটা বাড়লে তাহলে আমাদের ভোগ কি হবে? বাড়বে। আয়টা বাড়লে কে বাড়বে? BYটা বাড়বে, অর্থাৎ প্ররোচিত ভোগ বাড়বে। যেহেতু আয় বাড়লে প্ররোচিত ভোগ বাড়ে, সেই জন্য প্ররোচিত ভোগ রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হবে। যেহেতু আয় বাড়লে প্ররোচিত ভোগ বাড়ে। আমরা জানি ভূমি অক্ষের চলক আর লম্ব অক্ষের চলকের ভিতরে যদি একইমুখী সম্পর্ক বিদ্যমান থাকে, আবারও বলছি, ভূমি অক্ষে ধরা চলক এবং লম্ব অক্ষে ধরা চলকের মধ্যে একইমুখী সম্পর্ক বিদ্যমান থাকে, অর্থাৎ ভূমি অক্ষে ধরা চলকের মান বাড়লে যদি লম্ব অক্ষের চলকের মান বাড়ে, অথবা ভূমি অক্ষের ধরা চলকের মান যদি কমে গেলে লম্ব অক্ষে ধরা চলকের মান কমে যায়, তাহলে রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়। আমরা দেখেছি আয় বাড়লে এই BY প্ররোচিত ভোগ বাড়ে, ফলে প্ররোচিত ভোগ রেখাটা ডান দিকে ঊর্ধ্বগামী হবে। আমি মনে করি এইটা হচ্ছে প্ররোচিত ভোগ রেখা BY। এই রেখাটা মূল বিন্দু হতে যাওয়ার কারণ কি? এটা মূল বিন্দু হতে যাওয়ার কারণ হচ্ছে আয় যখন শূন্য মূল বিন্দুতে, তখন প্ররোচিত ভোগ CI = B × 0 = 0। আয় শূন্য হলে অথবা Y 0 হলে প্ররোচিত ভোগ CI = B × 0 = 0। এই জন্য প্ররোচিত ভোগ রেখা স্টার্টিংটা মূল বিন্দু হতে হয়, আর যেহেতু আয় বাড়লে প্ররোচিত ভোগ বাড়ে, এই জন্য রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়। আমার উদ্দেশ্য হচ্ছে স্বল্পকালীন ভোগ রেখা অঙ্কন। আমি প্রথমে স্বল্পকালীন ভোগ রেখার দুটি অংশ, একটা হচ্ছে স্বয়ংভূত ভোগ রেখা আর একটা হচ্ছে প্ররোচিত ভোগ রেখা অঙ্কন করেছি। এখন আমরা খুব সহজে আমরা ভোগ রেখা অঙ্কন করব।
প্রথম হচ্ছে আয় শূন্য অবস্থায় প্ররোচিত ভোগ কত, এই রেখাটা বলে দিচ্ছে আয় শূন্য অবস্থায় প্ররোচিত ভোগ শূন্য, স্বয়ম্ভূত ভোগ কত এ। অতএব আয় শূন্য অবস্থায় মোট ভোগের পরিমাণটা এ হবে, অর্থাৎ ভোগ রেখাটা এ বিন্দু হতে স্টার্ট হবে। আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি, আয় শূন্য অবস্থায় এই প্ররোচিত ভোগ রেখা অনুযায়ী প্ররোচিত ভোগ মূল বিন্দু হতে স্টার্ট হয়েছে, অর্থাৎ আয় শূন্য অবস্থায় প্ররোচিত ভোগ শূন্য। সুতরাং আবার স্বয়ম্ভূত ভোগ হচ্ছে ও এ, তাহলে y=0 হলে ভোগটা কত হবে, স্বয়ম্ভূত ভোগ হচ্ছে ও এ যোগ প্ররোচিত ভোগটা কত এই বিন্দুতে 0 সমান ও এ, অর্থাৎ আয় শূন্য অবস্থায় ভোগের পরিমাণ ও এ, দ্যাট মিন্স আমার ভোগ রেখাটা এ বিন্দু হতে স্টার্ট হবে। এখন আয় যদি কত হয়, ও y1 হয়, কত বলেছি, ও y1 হয়। আয় ও y1 হলে আমার স্বয়ম্ভূত ভোগের পরিমাণ হচ্ছে e1 y1, এইটার সাথে যোগ হবে প্ররোচিত ভোগ। আমি এই বিন্দুটাকে প্ররোচিত ভোগ রেখার এই বিন্দুটাকে f1 ধরেছি, f1 y1। আয়টা যদি কত হয় ও y1 হয়, তাহলে স্বয়ম্ভূত ভোগ হচ্ছে e1 y1 আর প্ররোচিত ভোগের পরিমাণ হচ্ছে প্ররোচিত ভোগ রেখা অনুযায়ী f1 y1, এই দুইটা যোগ করে আমরা মোট ভোগ পাবো। তাহলে এখন আমাকে e1 y1 এর সাথে f1 y1 যোগ করতে হবে। কার সাথে, e1 y1 এর সাথে যোগ করব কত, f1 y1। ঠিক এই পরিমাণ আমরা কোথায় চলে যাব, উপরে চলে যাব। এটা নাম দিলাম আমি h1 বিন্দু। কোন বিন্দু, h1। আমি আবারও বলছি, e1 y1 এর সাথে যোগ করব কোনটা, f1 y1, অর্থাৎ f1 y1টা ঠিক আমি কেটে আনলাম, তাহলে আমি e1 বিন্দুর একটু উপরে চলে যাব। তাহলে ও y1 ভোগে আয়ে আমার স্বল্পকালীন ভোগ হচ্ছে h1 y1। ও y2 ভোগে কত হবে, আয় যদি কত হয় ও y2, তাহলে ভোগের পরিমাণটা হচ্ছে, এটা কত লিখেছি, h1 y1। ও y2 আয়ে স্বয়ম্ভূত ভোগ e2 y2 যোগ প্ররোচিত ভোগ কত, প্ররোচিত ভোগ রেখা অনুযায়ী প্ররোচিত ভোগের পরিমাণ হচ্ছে e2 y2। অর্থাৎ e2 y2 হচ্ছে স্বয়ম্ভূত ভোগ, আবার প্ররোচিত ভোগ রেখা অনুযায়ী প্ররোচিত ভোগ e2 y2, অর্থাৎ e2 y2 দুইবার যোগ করলে রেখাটা আরেকটু কি হবে, সমপরিমাণ কি হবে, উপরে উঠবে। মনে করি বিন্দুটা হচ্ছে কোনটা, এইটা, এটাকে আমরা h2 বিন্দু দ্বারা প্রকাশ করলাম। এর অর্থ হচ্ছে ও y2 আয়ে স্বল্পকালীন ভোগের পরিমাণ হচ্ছে h2 y2। এই h2 y2 কিভাবে পেয়েছি, স্বল্পকালীন ভোগ একের রেখা অনুযায়ী e2 y2, প্ররোচিত ভোগ রেখা অনুযায়ী প্ররোচিত ভোগ e2 y2, দুটো যোগ করে কত পেয়েছি, h2 y2। এখন আয় যদি ও y3 হয়, তাহলে ভোগ কত হবে, ও y3 আয়ে আমার স্বয়ম্ভূত ভোগ e3 y3, এইটার সাথে যোগ হবে প্ররোচিত ভোগ। প্ররোচিত ভোগ রেখা হচ্ছে এই বিওয়াই রেখা, ও y3 হয় প্ররোচিত ভোগ হচ্ছে কতটুকু,
f2y3, f2y3। তাহলে আমাকে সম্ভূত ভোগ e3y3 সাথে f2y3 যোগ করতে হবে। তো আবার বিন্দুটা যথেষ্ট কি হয়ে যাবে, উপরের দিকে চলে যাবে। মনে করি বিন্দুটা হচ্ছে H3, অর্থাৎ ভোগের পরিমাণ হচ্ছে H3y3। আমি আবারও বলছি যে OY3i এর সম্ভূত ভোগ হচ্ছে E3y3, প্ররোচিত ভোগ হচ্ছে F2y3। E3y3 সাথে আমি F2y3 কি করব, যোগ করে আমি কি পেয়েছি, H3y3 স্বল্পকালীন ভোগ। এইভাবে আমি H1, H2, H3 এই চারটা বিন্দু পেয়েছি স্বল্পকালীন ভোগ এবং প্ররোচিত ভোগ যোগ করে। এই চারটা বিন্দু যোগ করলে আমি স্বল্পকালীন ভোগ রেখা পেয়ে যাব। এই চারটা বিন্দু আমি যোগ করছি, চারটা বিন্দু। এই চারটা বিন্দু যোগ করে আমি পেয়েছি স্বল্পকালীন ভোগ রেখা। ভোগ রেখার সমীকরণ হচ্ছে C = A + BY। এই সম্ভূত ভোগ আর এই প্ররোচিত ভোগ যোগ করে আমরা পেয়েছি স্বল্পকালীন ভোগ রেখা। স্বল্পকালীন ভোগ রেখাটা লম্ব অক্ষকে মূল বিন্দুর উপর হতে ছেদ করে। এর কারণ কি? এর কারণ হচ্ছে স্বয়ম্ভূত ভোগের অস্তিত্ব। আমি যদি y যদি 0 বসাই, তাহলে স্বয়ম্ভূত ভোগটা কত বেরিয়েছে, i শূন্য থাকলেও a। এই জন্য লম্ব অক্ষে কি আছে, মূলবিন্দুর উপর হতে ছেদ করে। যদি y = 0 হলে স্বল্পকালীন ভোগ 0 হতো, তাহলে ভোগ রেখাটা কিন্তু এই মূল বিন্দু হতে যেত। কিন্তু একটি সম্ভূত ভোগের অস্তিত্ব থাকার কারণে ভোগ রেখা লম্ব অক্ষকে মূল বিন্দুর উপর হতে ছেদ করে। এরপর রেখাটা ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে। এটার কারণ হচ্ছে আয় বৃদ্ধি পেলে প্ররোচিত ভোগ বাড়ে, ফলে স্বল্পকালীন ভোগ বাড়ে। আয় এবং ভোগের মধ্যে একইমুখী সম্পর্ক বিদ্যমান, যার ফলে স্বল্পকালীন ভোগ রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে। এই ভোগ রেখাটা সরলাকৃতির হয়েছে। এটার কারণ কি? একটা রেখা সরলাকৃতি হওয়ার কারণ হচ্ছে ওই রেখার প্রতিটি বিন্দুতে ঢাল বা স্লোপ যদি স্থির মান হয়। আর স্লোপ বার করার একটা কমন সূত্র হচ্ছে ডি লম্বকের চলক বাই ডি ভূমি অক্ষের চলক। কি সমান? স্লোপ সমান ডি লম্বকের চলক বাই ডি ভূমি অক্ষের চলক। এটা কমন সূত্র। যদি লম্বকে y এবং ভূমি অক্ষে যদি x থাকে, স্লোপ হচ্ছে dy/dx। আমার এখানে লম্বকে c আর ভূমি অক্ষে y, তাহলে স্লোপটা হচ্ছে dc/dy। শুদ্ধ উচ্চারণ হচ্ছে dd y of c।
আমি যদি এই ভোগ রেখার স্লোপ যদি বার করতে চাই, তাহলে কনজাম্পশনকে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেন। কনস্ট্যান্ট 0, ওয়াই সাপেক্ষে করলে 1 থাকে কত বি। তাহলে ভোগ রেখার স্লোপটা কত? ডি লম্বকের চলক বাই ডি ভূমিয়কের চলক। ডি লম্বকের চলক কত? সি। ডি ভূমিয়কের চলক কত? ওয়াই। তাহলে এটা কার স্লোপ? এটা হচ্ছে ভোগ রেখার স্লোপ। আবার বলছি, স্লোপের সূত্র কি? ডি লম্বকের চলক বাই ডি ভূমিয়কের চলক। আমি ডি সি লিখেছি, সিটা কার? লম্বকের চলক। আর নিচের ওয়াইটা কার? ভূমিয়কের চলক। অর্থাৎ এটা কার স্লোপ? ভোগ রেখার স্লোপ। কত বেরিয়েছে? বি বেরিয়েছে। এই বিটা হচ্ছে একটা স্থির মান, ফলে ভোগ রেখার স্লোপ হচ্ছে স্থির। আর এই ভোগ রেখার স্লোপ স্থির হওয়ার কারণে এই স্বল্পকালীন ভোগ রেখার ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে। যদি ভোগ রেখার স্লোপ স্থির না হতো, তাহলে স্বল্পকালীন ভোগ রেখা সরলাকৃতির হতো না। এটা আমরা পরে আলোচনা করব। এখন আমি আবার একটু সুন্দর করে ভোগ রেখাটা অঙ্কন করছি। ভূমি অক্ষে আয়ের পরিমাণ আর লম্ব অক্ষে ভোগ। এ হচ্ছে আমাদের সি ইকুয়াল টু এ প্লাস বিওয়াই, আর এই লম্বকের ছেদক এ হচ্ছে স্বয়ম্ভূত ভোগ। এই ভোগ রেখাটা সরলাকৃতির। এই ভোগ রেখার E1 বিন্দুতে আই ও Y1 ভোগ E1 Y1, E2 বিন্দুতে আই ও Y2 ভোগ E2 Y2। প্রশ্ন হলো, E1 এবং E2 এই দুইটা বিন্দুতে প্রান্তিক ভোগ প্রবণতার মান স্থির না পরিবর্তনশীল? এই প্রশ্নের উত্তর হচ্ছে, যেহেতু ভোগ রেখাটা সরল আকৃতির, সেহেতু এই ভোগ রেখার প্রত্যেকটা বিন্দুতে ঢাল স্থির। অর্থাৎ এই বিন্দুতে ঢাল যদি 0.85 হয়, এই বিন্দুতে ঢাল 0.85, যে কোনো বিন্দুতে ঢাল কত হবে? 0.85। যদি আমরা ধরে নেই এই বিন্দুতে ঢাল 0.70, তাহলে এই বিন্দুতেও 70, এখানেও 70, প্রত্যেকটা বিন্দুতে ঢাল 0.70। কেন বলেছি? কারণ একটু আগে আমরা বলেছি, সরলাকৃতি রেখার প্রত্যেকটা বিন্দুতে ঢাল স্থির থাকে। অতএব এই রেখার প্রত্যেকটা বিন্দুতে ঢাল কি থাকবে? স্থির থাকবে। আর যেহেতু বক্ররেখার ঢাল হচ্ছে ডিসি বাই ডিওয়াই ইকুয়াল টু বি, এটাকে আমরা কি বলি? এমপিসি। অর্থাৎ এমপিসি হচ্ছে কার ঢাল? ভোগরেখার ঢাল। কারণ এর আগে আমরা পড়েছি ডিডি ওয়াই অফ সির অর্থ কি? আয়ের এক একক পরিবর্তনের ফলে ভোগের পরিবর্তন, যেটা প্রান্তিক ভোগ প্রবণতা এমপিসি নামে পরিচিত। তাহলে প্রান্তিক ভোগ প্রবণতা হচ্ছে ভোগরেখার ঢাল। আর যেহেতু এই E1 এবং E2 বিন্দুতে ভোগরেখার ঢাল স্থির বা সমান,
সেহেতু OY1 আয়স্তরে OY2 আয়স্তরে যে কোনো আয়স্তরে এমপিসি সমান, অর্থাৎ এমপিসি স্থির। এখানে যদি ভূগরেখার ঢাল 0.85 হয় তাহলে OY1 আয়স্তরে এমপিসি হচ্ছে 0.85। OY2 আয়স্তরে E2 বিন্দুতে ঢাল 0.85 হলে এমপিসিও কত? 0.85। এই জন্য আমরা বলি স্বল্পকালীন ভোগ অপেক্ষক যদি সরল আকৃতির হয় তাহলে তার প্রত্যেকটা বিন্দুতে ঢাল স্থির থাকে, আর যেহেতু ঢালের মানটা প্রান্তিক ভোগ প্রবণতা নির্দেশ করে, সেজন্য আমরা বলতে পারি স্বল্পকালীন ভোগ রেখা সরল আকৃতির হলে এমপিসি বা প্রান্তিক ভোগ প্রবণতার মান স্থির থাকে। এখন আমরা বোঝার চেষ্টা করব যে E1 বিন্দুতে গড় আয় কত। এপিসি গড় আয় না, ভুল বলেছি, গড় ভোগ প্রবণতা এপিসি কত। আমরা জানি গড় ভোগ প্রবণতা হচ্ছে ভোগ এবং আয়ের অনুপাত, ভোগ এবং আয়ের অনুপাত। E1 বিন্দুতে ভোগের পরিমাণ হচ্ছে E1 Y1। কেন? লম্বককে ভোগের পরিমাণ ধরা হয়েছে E1 Y1। আর E1 বিন্দুতে আয়ের পরিমাণ হচ্ছে OY1, যেহেতু ভূমিয়ককে কি ধরেছি? আয়, OY1। তাহলে E1 বিন্দুতে গড় ভোগ প্রবণতা বলি অথবা ভোগ এবং আয়ের অনুপাত বলি, সেটা হচ্ছে E1 Y1 ডিভাইডেড বাই OY1। এখন E2 বিন্দুতে গড় ভোগ প্রবণতা অথবা ভোগ এবং আয়ের অনুপাতটা কত? E2 বিন্দুতে হচ্ছে E2 বিন্দুতে এপিসি, অ্যাভারেজ প্রপেনসিটি অফ কনজিউম, ভোগ এবং আয়ের অনুপাত। E2 বিন্দুতে ভোগের পরিমাণ হচ্ছে E2 Y2 এবং আয়ের পরিমাণ হচ্ছে OY2। এখন প্রশ্ন হলো E1 এবং E2 বিন্দুতে কোন বিন্দুতে গড় ভোগ প্রবণতা হ্রাস পেয়েছে? অর্থাৎ E1 বিন্দু হতে E2 বিন্দুতে গড় ভোগ প্রবণতা কম না বেশি? এটা আমরা কিভাবে বুঝবো? এইভাবে বোঝাটা যাচ্ছে না। কেন? E1 থেকে E2 তে E1 বিন্দুতেও ভোগ বেড়েছে, E2 বিন্দুতেও ভোগ বেড়েছে। আবার E1 বিন্দুতেও আয় OY1 এবং E2 বিন্দুতে আয় হচ্ছে OY2। অর্থাৎ E1 থেকে E2 বিন্দুতে ভোগও বাড়ছে, আগে ছিল E1 Y1, এখন E2 Y1, ভোগও বাড়ছে, আবার আয় ছিল OY1 হয়েছে OY2, আয়ও বাড়ছে। অর্থাৎ লবও বাড়ছে, হরও বাড়ছে। অতএব E2 বিন্দুতে লব বাড়লে ভগ্নাংশের মান বাড়ার কথা, আর OY1 হতে OY2 হর বাড়লে ভগ্নাংশের মান কমার কথা। দুইটাই বাড়ছে। অথবা এটা কমছে না বাড়ছে এটা কিন্তু আমরা নিশ্চিত নই। এইটা বুঝার একটা জ্যামিতিক উপায় আছে, বা সোজা কথা যে কোনো গড় বের করার একটা পদ্ধতি আছে। সেটা হচ্ছে আমরা E1 বিন্দুতে গড় ভোগ প্রবণতা বার করব। এই মূল বিন্দু আর E1 বিন্দু যোগ করে একটা রে অঙ্কন করব। আবারও বলছি, আমরা E1 বিন্দুর গড় ভোগ প্রবণতা বার করব। সেটা হচ্ছে এই মূল বিন্দু আর E1 বিন্দু যোগ করে একটা রে অঙ্কন করলাম, R1 রে। এই R1 রের স্লোপটা হচ্ছে ঢাল হচ্ছে E1 বিন্দুর গড় ভোগ প্রবণতা। এখন
আমরা যদি E2 বিন্দুর গড়ভোগ প্রবণতা বের করতে চাই তাহলে আমাদেরকে এই মূল বিন্দু এবং E2 বিন্দু যোগ করে আরেকটা রে অঙ্কন করতে হবে R2। এই R2 রের স্লোপ হলো E2 বিন্দুতে ভোগ এবং আয়ের অনুপাত বা গড়ভোগ প্রবণতা। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে কোন রেখার কোন বিন্দুর গড় বের করতে হলে মূল বিন্দু আর ওই বিন্দু যোগ করে একটি রে অঙ্কন করতে হবে, আর সেই রের স্লোপ হচ্ছে ওই বিন্দুর গড়। তাহলে E1 বিন্দুতে গড়ভোগ প্রবণতা বের করার জন্য আমরা মূল বিন্দু এবং E1 বিন্দু যোগ করে R1 রে অঙ্কন করেছি। একইভাবে E2 বিন্দুর গড়ভোগ প্রবণতা বের করার জন্য মূল বিন্দু এবং E2 বিন্দু যোগ করে R2 রে অঙ্কন করেছি। এই দুই রের স্লোপ হচ্ছে সম্পর্কিত বিন্দুর গড়ভোগ প্রবণতা। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি E1 বিন্দুর রে হতে E2 বিন্দুর রেটা ফ্ল্যাটার। E1 বিন্দুর রে হতে E1 বিন্দুর রে R1 হতে E2 বিন্দুর রে R2 ফ্ল্যাটার। অর্থাৎ R2 রে ফ্ল্যাটার হওয়ার কারণে R2 রেতে স্লোপ কম। অর্থাৎ R1 এর স্লোপটা কি বেশি আর R2 এর স্লোপটা কি কম। কেন কম? R1 হতে R2 ফ্ল্যাটার। যেহেতু এটার স্লোপ কম অতএব R2 রেতে মানে E2 বিন্দুতে গড়ভোগ প্রবণতা কম। গড়ভোগ প্রবণতা কম। কেন কম? কারণ আমরা বলেছি E2 বিন্দুতে অঙ্কিত রে R2 স্লোপ হচ্ছে E2 বিন্দুর কি এপিসি। তাহলে R1 হতে R2 এর স্লোপ কম, অতএব E1 বিন্দু হতে E2 বিন্দুতে এপিসি কম। অর্থাৎ আমরা বলতে পারি এপিসি কার E2 বিন্দু স্মলার দেন এপিসি কার E1 বিন্দু। অর্থাৎ E1 বিন্দুর এপিসি হতে E2 বিন্দুর এপিসি স্মলার দেন কম। কেন কম? আবারও বলছি E1 বিন্দু দিয়ে যে রে গিয়েছে E2 বিন্দুর রেটা ফ্ল্যাটার, স্লোপ কম, ফলে E2 বিন্দুতে এপিসি কম। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি E1 থেকে E2 বিন্দুতে আয় কি হয়েছে? বেড়েছে। E1 বিন্দুতে আয় OY1, E2 বিন্দুতে আয় OY2। তাহলে E1 হতে E2 বিন্দুতে আয় বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি E1 থেকে E2 বিন্দুতে E1 থেকে E2 বিন্দুতে এপিসি কম। এর মানে আয় বাড়লে এপিসি হ্রাস পায়। যদি এটার এপিসি যদি 0.7 হয়, এটা আমরা কত পেয়েছি? কম বলেছি 0.6। যদি এখানে যদি আমরা R1 এর স্লোপ যদি 0.7 পাই, এটা যদি 0.6 হয়, তাহলে আমরা কি বলবো? এটা হচ্ছে এটা কি কম। এর মানে কি এপিসিটা হ্রাস পেয়েছে। তাহলে প্রমাণিত হলো আয় বৃদ্ধি পেলে এপিসি হ্রাস পায়, গড়ভোগ প্রবণতা হ্রাস পায়। যেহেতু E1 বিন্দু হতে E2 বিন্দুর এপিসি কম, সেটা আমরা বলতে পারি আয় বৃদ্ধি পেলে বাড়লে গড়ভোগ প্রবণতা হ্রাস পায়। এখন আমরা লক্ষ্য করব যে স্বল্পকালে এপিসি এবং এমপিসি এই দুটির ভিতরে কার মানটা বড়? একেবারে সহজ উত্তর যে স্বল্পকালে এপিসি গ্রেটার দেন এমপিসি হয়। এপিসি গ্রেটার দেন
এমপিসি হয়। কেন? এর কারণ হচ্ছে যে এমপিসি হচ্ছে এই ভোগ রেখার ঢাল যেটা স্থির, আর এপিসি হচ্ছে ভোগ রেখার বিভিন্ন বিন্দুতে এপিসির মানটা বিভিন্ন হয়। যখন E1 থেকে E2 বিন্দুতে গড় ভোগ প্রবণতা হ্রাস পায়, আরও ডান দিকে হ্রাস পাবে, আরও ডান দিকে হ্রাস পাবে। কিন্তু যতগুলো রে আমরা আঁকবো R1 R2 রে, এটা ভোগ রেখার চেয়ে কি খারাপ। যতগুলো রে আঁকবো সেগুলো কার চেয়ে খারাপ? ভোগ রেখার চেয়ে রেগুলো খারাপ। তাহলে ভোগ রেখার চেয়ে কার ঢাল বেশি? রের ঢাল বেশি। আর রের ঢালটা কি নির্দেশ করে? এপিসি। এই জন্য এমপিসি চেয়ে এপিসি গ্রেটার দেন এমপিসি হয়। আমি আবারও বলছি, আমরা ইতিপূর্বে যে আলোচনা করেছি সে আলোচনা হতে আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি যে সেটা হচ্ছে ভোগ রেখার ঢাল হচ্ছে এমপিসি, অন্যদিকে এপিসি হচ্ছে রের ঢাল। যেহেতু রেগুলো ভোগ রেখা হতে কি খারাপ, অত ভোগ রেখার ঢাল হতে রের ঢাল বেশি, এর মানে এপিসি গ্রেটার দেন এমপিসি। এখন খুব সংক্ষেপে একটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে আমরা ভোগ সমীকরণ C = A + BY লিখেছিলাম। এখন ভোগ সমীকরণ যদি এরকম হতো C = A + BY² হতো, তাহলে এমপিসি প্রান্তিক ভোগ প্রবণতা, যেটা ভোগকে আয়ের সাপেক্ষে অন্তর্কলন করলে পাওয়া যায়, DC/Y, যেটা আবার ভোগ রেখার কি স্লোপ। কার স্লোপ? ভোগ রেখার স্লোপ। কারণ ভোগ রেখা অঙ্কন করতে হলে লম্বককে সি আর ভূমিয়ককে ওয়াই থাকে, তো ডি লম্বকের চলক, ডি ভূমিয়কের চলক, তাই কার স্লোপ? ভোগ রেখার স্লোপ। কত হবে? ওয়াই সাপেক্ষে অন্তর্কলন করলে 0, এই হাফটা কোথায় আসবে? আগে আসবে BY² সমান বিটা উপরে, দুইটা নিচে আসছে, বিটা উপরে, Y² নিচে আসলে কত হবে? Y², কারণ -হাফটা এটা লবে আছে, হরে চলে গেলে পাওয়ারের চিহ্ন পরিবর্তন হয়, মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, সমান B²√Y। লক্ষ্য করার বিষয় যে স্লোপটা হচ্ছে ওয়াই সাপেক্ষে অন্তর্কলন করে 0, হাফটা আগে চলে আসবে, বি থাকবে, তারপর ওয়াই হাফ থেকে 1 বিয়োগ করলে -হাফ হবে। এটা আমরা যখন ম্যাথমেটিক্সে ডিফারেন্সিয়েশন করব তখন আমরা বুঝবো। এখন এই বিটাকে উপরে রাখলাম, দুইটাকে নিচে রাখলাম, Y²-হাফ, পাওয়ার মাইনাস থাকলে এটাকে নিচে নিয়ে আসলে কি হয়? পাওয়ারটা প্লাস হয়ে যায়, আর Y²-হাফ মানে কি √Y। তাহলে আমরা কি দেখলাম? এমপিসি বলি বা ডিসি/ডিওয়াই বলি বা স্লোপ বলি, কত হয়েছে? B/2√Y। এবং আমরা দেখতে পাচ্ছি আয় যদি বৃদ্ধি পায়, কে বৃদ্ধি পায়? আয় যদি বৃদ্ধি পায় তাহলে এই হর বড় হবে, তাহলে পুরো অংশটা কি হয়ে যাবে? কমে যাবে। আয় বৃদ্ধি পেলে এই হর বড় হবে, ফলে পুরো অংশটা কমে যাবে, এর মানে স্লোপ কি হবে? স্লোপ হ্রাস পাবে। এক্ষেত্রে ভোগ রেখার সমীকরণটা হবে, লম্বককে ভোগ ধরেছি আর ভূমিকে আয় ধরেছি, এটা হবে এইভাবে। C = A + BY²। অর্থাৎ ভোগ রেখাটা সরলাকৃতির না হয়ে বক্রাকার হবে। কেন? আয় বৃদ্ধি পাওয়ার সাথে সাথে স্লোপ কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। এই যে আমরা প্রমাণ দেখতে পারি, এই বিন্দু স্লোপ বের করতে হলে স্পর্শক টানতে হবে, এই বিন্দুতে স্লোপ বের করতে হলে স্পর্শক টানতে হবে। অর্থাৎ ভোগ রেখার এই স্পর্শকের চেয়ে এই স্পর্শক ফ্ল্যাটার, এর মানে এই বিন্দু হতে এই বিন্দুতে স্লোপ কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। ফলে ভোগ রেখা ভূমিয়কের দিকে অবতল আকৃতির হবে। তাহলে আমরা আজকে আলোচনা থেকে কয়েকটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার হলো, সেটা হচ্ছে স্বয়ম্ভূত ভোগ এবং প্ররোচিত ভোগের মাধ্যমে স্বল্পকালীন ভোগ রেখা অঙ্কন করতে হবে। এরপরে আমরা দেখেছি স্বল্পকালীন ভোগ রেখা সরলাকৃতির হবে যদি স্লোপ কনস্ট্যান্ট থাকে, যদি স্লোপ হ্রাস পায় তাহলে স্বল্পকালীন ভোগ রেখা
ভূমিয়কের দিকে অবতলাকৃতির হবে। আমরা দেখেছি স্বল্পকালে যদি ভোগরেখা সরলাকৃতির হয় তাহলে এমপিসি স্থির থাকবে। আমরা দেখেছি স্বল্পকালে আয় বৃদ্ধি পেলে গড়ভোগ প্রবণতা অর্থাৎ ভোগ এবং আয়ের অনুপাত হ্রাস পায়। আমরা দেখেছি স্বল্পকালে এপিসি গ্রেটার দেন এমপিসি হয়। আমরা আরেকটা বিষয় জেনেছি, সেটা হচ্ছে ভোগরেখার স্লোপ হলো প্রান্তিক ভোগ প্রবণতা। আর গড় ভোগ প্রবণতা বের করতে হলে মূল বিন্দু এবং ভোগরেখার যে বিন্দুতে ভোগ নির্ধারিত হয়েছে এই দুইটা বিন্দু যোগ করে রে অঙ্কন করতে হবে। সেই রের স্লোপ হচ্ছে গড় ভোগ প্রবণতা এবং দুইটা রের ভিতরে যার স্লোপ কম সেই বিন্দুতে গড় ভোগ প্রবণতা কম হবে। পরবর্তী ক্লাসে আসার আগ পর্যন্ত সবার কাছ থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।